নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। আর শুরুতেই ঘুষখোরার দিকে নজর রাখি। সেখানে হাতছাড়া অফিস ফেরত সিপিআইএম এর। আর্থিক সংকটে ঘুষখোরায় অফিস লিজ দেওয়া হয়। জনৈক ব্যবসায়ীকে অফিস লিজ সিপিআইএম এর। সেই হাতছাড়া অফিস ফেরত সিপিআইএম এর। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সরাসরি রয়েছে শরদিন্দু। শরদিন্দু, কিভাবে হাতছাড়া অফিস ফেরত সিপিআইএম এর? দেখো, এই যে অফিস রবীন সেন ভবন, এটি 1999 সালে তৈরি হয়েছিল এবং তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী তার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল এবং এখান থেকেই গুসকরা সহ হাউসগ্রামের একটা বিস্তীর্ণ অংশে সিপিএমের কার্য পরিচালনা হতো। কিন্তু 2011 সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আর্থিক সংকটে পড়ে সিপিএম এবং তারা সিদ্ধান্ত নেয় যে 1,80,000 টাকায় এইটি স্বপন পাল নামে স্থানীয় এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হবে এবং সেই মতো এটি 2019 সালে ভাড়া দেওয়া হয় জানুয়ারি মাসে এবং সেটি বিয়ে বাড়িতে রূপ নেয় বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সেটা ভাড়া দেওয়া হতো। এর মেয়াদ ছিল 2021 জানুয়ারি পর্যন্ত। কিন্তু সিপিএমের অভিযোগ যে তারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ভাড়াও পাচ্ছিল না এবং ওই ঘর ফেরতও পাচ্ছিল না। কিন্তু গতকাল যেটা ঘটলো, যে গতকাল দেখা গেল 12ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট আছে আমাদের ডাকে, তার সমর্থনে একটি মিছিল বের হয় এবং সেই মিছিল 7 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে গিয়ে সেই পার্টি অফিসের দখল নেয় এবং তার মধ্য দিয়েই সিপিএম এই পার্টি অফিস আবার পুনরুদ্ধার করলো। এখন থেকে আবার এখানে তাদের কার্য শুরু হবে, এমনটাই সিপিএম নেতৃত্ব জানিয়েছে। তাদের বক্তব্য ছিল যে একসময় অর্থের প্রয়োজনে ভাড়া দিতে হয়েছিল, কিন্তু লিজ উত্তীর্ণ হয়ে যাবার পরও সেই ঘর ফেরত পাওয়া যাচ্ছিল না। সেই ঘরই তারা পুনর্দখল করলেন। আজ মিছিল করে পুনরুদ্ধার সেই অফিস। আমরা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের যা কাজকর্ম আজকে সেই জায়গায় হচ্ছে আমরা পজিশনটা নিয়েছি। আমরা কোনো উশৃঙ্খলভাবে করিনি। আমরা হচ্ছে সমস্ত কিছু একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে আমরা হচ্ছে আজকে পজিশন পার্টি অফিস সেটা হচ্ছে নিয়েছি। তাদের দিক থেকে কোনো বাধা পেয়েছে না? তাদের দিক থেকে কোনো বাধা হচ্ছে না। লিজে আমাদের প্রথম দেওয়া ছিল 1 বছর, পরবর্তীকালে নানা কারণে আমরাও নানাভাবে আক্রান্ত, কিছুটা ছন্নছাড়া ছিলাম। ফলে এগুলোকে যেভাবে রেগুলারাইজ করা, সেটা আমাদের পক্ষ থেকেও যেমন করা হয়নি, যারা নিয়েছিলেন তাদের পক্ষ থেকেও এটা রেগুলারাইজ করার ক্ষেত্রে একটা খামতি ছিল। ফলে এই সময়টা অনেকটা ব্যয় হয়ে গেছে, প্রায় 4 বছরের কাছাকাছি সময় এখানটা ব্যয় হয়েছে। আমরা আর এতটুকু সময় ব্যয় করতে চাই না। আজ থেকেই আমাদের শহরের যাবতীয় কাজকর্ম আমরা এখান থেকেই পরিচালনা করব। একটা সময় ছিল পার্টি অফিস সিপিআইএম এর। 2019 সালে ভাড়া দেওয়া হয়। তারপর থেকে এই বিল্ডিংটা হয়ে গিয়েছে লজ, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া বাড়ি। 3 তলা এই বাড়ি ফিরে পেতে ঘাম ছুটছে পূর্ব বর্ধমানের ঘুষখোরার সিপিআইএম নেতাদের। একসময় বর্ধমান ছিল সিপিআইএম এর শক্ত ঘাঁটি। সেখানকারই ঘুষখোরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে লজ পাড়া এলাকা। এখানে সিপিআইএম এর অফিস, নাম রবীন সেন ভবন। 1999 সালের মে মাসে এই অফিসের উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী। 2011 সালে রাজ্যে পালা বদল। অভিযোগ, এরপর থেকে লজপাড়া সিপিআইএম অফিসের ফান্ডে দিনে দিনে ঘাটতি। শেষমেশ 3 তলায় পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, পার্টি অফিসটি স্থানীয় স্বপন পালকে 3 বছরের জন্য ভাড়া দেওয়া হয়। 2019 সালের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি অনুযায়ী বছরে ভাড়া 1,80,000 টাকা। সিপিআইএম এর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ছেন না ভাড়াটে। লিজটা হচ্ছে তার 19 সালেই শেষ হয় ডিসেম্বর মাসে। পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় বলার পর কিন্তু সে এগ্রিমেন্ট না থাকা সত্ত্বেও সেটাকে সে নিজের হস্তান্তরের মধ্যে রেখে দেয় এবং আমাদের এখন যা সিদ্ধান্ত, তাকে ইমিডিয়েট হচ্ছে রবীন সেন ভবনটা তাকে ছাড়তে হবে। 3 বছর চুক্তি করার পর হচ্ছে আমি বারবার বলা সত্ত্বেও আর নতুন করে চুক্তি করেনি। আমি বলেছি চুক্তিটা একটু বাড়াতে হবে, মানে চুক্তি টাইমটা বাড়াতে হবে, তারপরে হচ্ছে আমি ছেড়ে দেবো, এরকম একটা প্রপোজাল আমি দিয়েছি। সেইটাই আলোচনা চলছে, এখনো ফয়সালা কিছু হয়নি। ওই জায়গাটা নিয়ে জটিলতা তৈরি ঘুষখোরার একজন মানুষ হিসেবে এইগুলো আমাদের কানে আসছে, কিন্তু এই ব্যাপারে মন্তব্য কিছু করব না। যে তারা তাদের সম্পত্তি যদি ফিরে নিতে চায়, আর যিনি পেয়েছেন তিনি বা কীভাবে পেয়েছিলেন, তার সঙ্গে নিশ্চয়ই কোনো বোঝাপড়া হয়েছিল এবং সেই বোঝাপড়াটা নিশ্চয়ই
অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নিয়ে হয়নি বা সাধারণ মানুষের মতামত নিয়েও হয়নি। ওই ব্যাপারটা তাদের মধ্যেই থাকাটাই ভালো। ঘুষকরা থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে শুনানি কেন্দ্রে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ছবি দেখাবো আপনাদের আগে। কমিশনের আধিকারিকদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঝামেলা। কিন্তু যেটা রুলস আছে সেটাকে কেন একটা প্রতিষ্ঠা করছেন? এই বাজে ব্যবহার আপনি করছেন। ভদ্র ভাষায় স্যারের সঙ্গে কথা বলছি, আপনি কি কিছু এটা কথা বলছেন? না না, কি বাজে কথা বলেছেন? আপনার জন্য সবথেকে বাজে জিনিস হচ্ছে আপনি মিসবিহেভ করছেন। বলুন কম করে, আমি আমার নাম ডিটেইলস দিয়ে দিচ্ছি, এসডিএমকে কমপ্লেইন করুন। আমি আমার রাইট আছে, জানতে হবে না। আপনি কেন কালকেও এই কথাটাই ওনাকে বলছি, দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়, সেখানে শুনানিতে ঝামেলা। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, গন্ডগোলের সূত্রপাত কি নিয়ে? দেখো, একেবারেই দুর্গাপুরের যে সরকারি মহাবিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু শনিবার শুনানি চলাকালীন কিন্তু স্থানীয় মামলাবাজারের বেশ কয়েকজনের তাদের শুনানি কেন্দ্রে ডাক পড়ে এবং শরদিন্দু ঘোষ বলে যিনি রয়েছেন তারও ডাক পড়ে। তিনি স্থানীয় তৃণমূল কর্মী এবং আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের তাদেরও শুনানি কেন্দ্রে ডাক পড়ে এবং তারা যখন ভেতরে যায় তারপর তারা রিসিভ চায়, অর্থাৎ নির্বাচন কমিশনের যারা কর্মী এবং আধিকারিক রয়েছেন তারা যে শুনানি কেন্দ্রে যে উপস্থিত ছিলেন তার রিসিভ চাওয়াতেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত মূলত। এবং এই গোটা ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও এবং রীতিমতো দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রের ভেতরেই কিন্তু রীতিমতো গন্ডগোল, তাদের সাথে বচসা, যারা নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থক তাদের সাথে রীতিমতো চরম বচসা চলে বেশ কিছুক্ষণ ধরেই। তারপরে কিন্তু শুনানি কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে। এবং যেটা অভিযোগ করছেন যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদের যেটা অভিযোগ যে শুনানি কেন্দ্রে তাদেরকে যখন ডাকা হয় এবং তারা যে সেখানে উপস্থিত রয়েছে শুনানি কেন্দ্রে তার রিসিভ, অর্থাৎ তার যে রিসিভ সেটাই কিন্তু তারা চেয়েছেন, যেটা অভিযোগ করছেন যারা নির্বাচন কমিশনের দপ্তরে যারা কর্মীরা এবং আধিকারিকরা রয়েছেন তাদের কাছে রিসিভ চাওয়া হয়। এই রিসিভ চাওয়াকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই গন্ডগোলের সূত্রপাত। তারপরেই কিন্তু নির্বাচন কর্মী যারা রয়েছেন আধিকারিকরা এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু উভয় পক্ষ কিন্তু ওই শুনানি কেন্দ্রের ভিতরেই কিন্তু বচসা এবং গন্ডগোলে জড়িয়ে পড়ে এবং রীতিমতো কিন্তু মুহূর্তের মধ্যে এই ভিডিও কিন্তু ভাইরাল হয়। আর এই ভাইরাল ভিডিও ঘিরেই কিন্তু শোরগোল শিল্পাঞ্চল জুড়ে। বেশ, তৃণমূল বলছে ইসি বাবা থাম রে, অফিসেতে জ্যাম রে। আর ইলেকশন কমিশন তৃণমূলকে বলছে ভূত কত দেখে যা, ভুয়ো ভোট রেখে যা। ও যে অনুপ্রবেশকারী ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে। এটাই চিন্তার কারণ হয়ে গেছে, তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাই বিভিন্ন অফিসে গিয়ে তারা ঝামেলা করছে, মারপিট করছে, বিভিন্ন অফিসারকে চমকাচ্ছে। 2026-এ ওই ভুতুড়ে ভোটারদের আশায় আর তৃণমূল বসে থাকতে পারবে না। আমি 23 নম্বর ওয়ার্ডের WERS, আমার BLA 2রা আমাকে রিপোর্টিং করাতে আমি বিগত দিনেও এসে প্রতিবাদ করলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আপনারা যাদের হিয়ারিং হচ্ছে স্যারের যা কপি নিচ্ছেন নিয়ে রিসিভ করবেন। ওনারা রিসিভ করছিলেন না, প্রতিবাদ করার পর 2 দিন করেছেন, আবার আজকে সকাল থেকেও রিসিভ করছিলেন না। এখন এসে বলাতে করা শুরু করলো। আর BLA 2 অথরাইজেশন লেটার থাকলে সে অ্যালাউ আছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কিন্তু ওনারা করতে দিচ্ছেন না। পার্টিকুলার একজন ভদ্রলোক তিনি চেঁচামেচি করে তেড়ে এসে ধমকি দামকা, মারবো ধরবো, পুলিশ ডাকছি, এই করছি করে অনেক কিছু করেছিল। আমি বললাম আপনি যাকে খুশি ডাকুন, সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে এটা করতেই হবে, এটাই আমাদের দাবি এবং ওনাদেরকে এই না করার জন্যই প্রতিবাদ করছি। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, মরণাপন্ন অচৈতন্য রোগীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে। 30শে জানুয়ারি ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি স্ত্রী আর সেই মরণাপন্ন অচৈতন্য রোগীকে চড় মারল নার্স। কিন্তু কেন, কি অভিযোগ সামনে উঠে আসছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, প্রথমে জানতে চাইবো কি কারণে নার্স অচৈতন্য রোগীকে, মরণাপন্ন সেই রোগী তাকে চড় মারলেন আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে?
প্রিয়াঙ্কা, দেখো এখনো পর্যন্ত যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আমরা যেটা জানতে পারছি যে নার্সের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে তা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে নার্স বা যারা হাসপাতালের স্টাফ রয়েছে তারা এই ধরনের রোগীদের প্রতি এই ধরনের আচরণ কখনোই করে না। অনেক সময় রোগী যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে সেই রোগীকে ঠিক করার জন্য বা সেই রোগীকে জ্ঞানে ফেরানোর জন্য বডি প্রেসার দিতে হয়, এমনটাই জানানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তবে যে চড় মারার অভিযোগ এবং তার সঙ্গে যে দুর্ব্যবহারের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হবে এমনটাও জানানো হয়েছে হাসপাতালের তরফে। পরিবারের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে তার রোগী ওই বৈশাখী খান যে রোগী ভর্তি ছিল ক্রিটিক্যাল কেয়ারে, তাকে সে যখন অচৈতন্য হয়ে পড়ছিলেন এবং সে যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সেই সময় কিন্তু সে চিৎকার চেঁচামেচি করছিলেন এবং তাকে শান্ত করার জন্য যে নার্স ছিল দায়িত্বপ্রাপ্ত, সেই নার্স কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে চড় পর্যন্ত মারে। এই অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে। যদিও বিষয়টি এখনো খতিয়ে দেখা হবে এবং তদন্ত শুরু করা হবে ওই নার্সের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা ঠিক কিনা, তারপরেই কিন্তু নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ট্রিটমেন্ট হচ্ছিল, ওই ভালোও ছিল, ঠিক আছে। হঠাৎ আমি যখন পরশুদিন রাত্রেবেলা যাই, নার্সগুলো ছিল, তো নার্সগুলো থাকাকালীন আমাকে পেশেন্ট বলছে আমাকে প্রচুর মারধর করছে, তুমি বাগান কম দেখো মারধর করছে, ওরা ভালোর জন্য মারছে তোমাকে মনে হয়, ঠিক আছে তুমি সুস্থ হয়ে যাবে বলে কথা শুনো একটু ওদের। পেশেন্ট তারপরে সকালবেলা হঠাৎ বলছে যে মারা গেছে। ডাক্তারের কোনো অসুবিধা নেই, ডাক্তার আমার বক্তব্য হচ্ছে যে সিস্টারগুলো ছিল, যেহেতু আগামীকাল অন্য পেশেন্ট যখন আসবে, যেহেতু ব্যবহার যখন ভালো করে, হ্যাঁ আজকে আমার পেশেন্টের সঙ্গে হয়েছে, কালকে তো অন্য পেশেন্টের সঙ্গে হতে পারে না। মারধর কখনো কেউ করে না। অনেক সময় পেশেন্ট খুব রেস্টলেস হয়ে গেলে পরে তখন হয়তো তাকে একটু ধরে ওঠাতে হয়, বসাতে হয়, একটু জোর মানে শরীরে শক্তি প্রয়োগ না করলে তাকে একটু উঠে বসানোও যায় না। তবে কথা হচ্ছে রেস্টলেস পেশেন্টকে অনেক সময় আমাদেরকে হ্যান্ডেল করতে গেলে একটু ফোর্স নিয়েই ধরতে হয়, মারধর বলে না। আমি খোঁজ নিয়ে দেখছি, এরকম হয় না কখনো। প্রেমিকার বাড়ির পাশে প্রেমিকের দেহ, প্রেমিকার বাড়ির বিরুদ্ধেই লাগাতার হুমকির অভিযোগ, পরিকল্পনা করেই যুবককে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ঠিক কি ঘটনা, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, প্রেমিকার বাড়ির পাশে প্রেমিকের দেহ উদ্ধার, মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, কৃষ্ণগঞ্জ থানার গেদে হালদার পাড়ার ঘটনা, একেবারে সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ। সেখানে গতকাল রাতে সৌরভ হালদার তাকে তার প্রেমিকা তাকে ফোন করে ডেকে নিয়ে আসে, এমনটাই যুবকের পরিবার থেকে দাবি করা হচ্ছে। এবং এর আগেও এই যুবতীর বাবা তাকে মারধর করে হুমকি পর্যন্ত, এবং গতকাল রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসার পরে আর বাড়িতে ফেরেনি। এবং এই সৌরভ হালদার খোঁজ পায়নি পরিবার লোকজন রাতে, এবং সকালে তারা জানতে পারে এক জায়গায় পড়ে রয়েছে তার দেহ, এবং দেখা যায় যে একেবারে প্রেমিকা বাড়ির সামনে তার দেহ পড়ে রয়েছে। এবং পরিবার পক্ষে অভিযোগ তোলা হচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা, মেরে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবার পক্ষ থেকে করা। প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণগঞ্জ থানা পুলিশ আটক করেছে। পাশাপাশি পরিবারের যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ। তবে কিভাবে এই মৃত্যু ঘটলো সবকে তদন্ত করে দেখছে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ। বেশ, ও একটা মেয়েকে ভালোবাসতো, আমার দাদাকে মাঝে মাঝে ফোন করে ডাকে, আর একবার ওকে মেরেছিল, মেরে ফোন ভেঙে দিয়েছিল, হাত পা মানে মুখে এইসব মেরে দাগ করে দিয়েছিল। অনুপ হালদার মেরেছিল। একবার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছিল যে মেরে তার কাটায় ঝুলিয়ে রাখবো, খুঁজে পাওয়া যাবে না, এসব হুমকি দেয়। মেয়েটা ফোন করে ডেকেছে, গিয়ে ওই মেয়েটা বাবা মা সবাই মিলে প্ল্যান করে আমার দাদাকে মেরে ফেলেছে। পুকুরের মালিকানা নিয়ে বিবাদের জালে নেতা, বাঁকুড়ায় গ্রেফতার বিজেপি নেতা গোপাল ধীবর। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, কিভাবে পুলিশের জালে বিজেপি নেতা? দেখো, পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল বাঁকুড়া শহরের বাসিন্দা দত্ত পরিবারের সঙ্গে এই ধীবর পরিবারের। গোপাল ধীবর এই ধীবর পরিবারের বংশধর এবং বিজেপি নেতা। তিনি গত কয়েকদিন আগেই পুলিশ যখন এই বিবাদ মেটাতে যে অভিযোগ হয়েছিল তার তদন্ত করতে গিয়েছিলেন, তখন পুলিশকে হেনস্থা করা হয়, পুলিশের কাজে বাধা দেওয়া হয়, এবং সেই কারণে এই গোপাল ধীবরকে হেনস্থা করা হয় গতকাল রাত্রে। এবং আজকে যখন করে তোলা হচ্ছিল তখন যে গোপাল ধীবর দাবি করেছেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ এবং তৃণমূলের পক্ষ থেকে এই যে গোপাল ধীবর বিজেপি করেন তাই তাকে ফাঁসানো হয়েছে। এর সঙ্গে গোপাল ধীবরের কোনোভাবে যোগাযোগ নেই এমনটাই দাবি করা হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু তদন্তের দাবি করেছেন এই গোপাল ধীবর। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু দীর্ঘদিনের বিবাদ, এবং দত্ত পরিবারের সঙ্গে ধীবর পরিবারের যে বিবাদ, এই বিবাদে কিন্তু দীর্ঘদিন পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ চলেছে। প্রিয়াঙ্কা, বেশ, যদি তৃণমূলের লিডার কেউ হয় সেটা হচ্ছে বাঁকুড়া থানার আইসি সুজয় তুঙ্গা।
ঠিক আছে, আজ আমি বিজেপি করি, আমি তার বিরুদ্ধে লিখেছিলাম সে মিথ্যা আমাকে কেস দিচ্ছে আমি বিজেপি করার জন্য। আমি বিজেপি করি সেটা বাঁকুড়া শোনা যায় না, আমি অপরাধ নই, আমি নির্দোষ। আমাকে মিথ্যাভাবে সাজিয়ে লোককে ডেকে এনে কমপ্লেনেন্ট সাজিয়ে এই সকল করছে। পূর্ব মেদিনীপুরের খেজুরির পানখাইয়ে সেখানে বিজেপি কর্মীর দোকানে আগুন শুধু নয়, দোকানের পাশের বাড়ি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। কারা করলো, ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, এই যে ঘটনা সবটাই রাজনৈতিক কারণে বলে দাবি করছে বিজেপি, কারণ তাদের যে একজন কর্মী, তাদের দোকান ভাঙচুর করা হয়েছে এবং রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং গোটা ঘটনা যে দুষ্কৃতীরা করেছে তাদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে বিজেপির দাবি বা অভিযোগ, কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য এইসব ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসলে এই যে ঘটনা, যেখানে কিনা একজন দোকানদারের দোকান পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানেই যে ঘটনাস্থল, সেখানেই এর আগেই দফায় দুপক্ষ পাল্টা সভা করেছিল, রাজনৈতিক কর্মসূচি। তারই মধ্যে এই ঘটনা, যেখানে আগুন দেওয়া হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে এবং বিজেপির কর্মীর দোকান। তাই বিজেপি যখন সরব ক্ষোভ দেখাচ্ছেন, তখন কিন্তু পাল্টা অভিযোগ করছে তৃণমূল। এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে অভিযুক্ত করাচ্ছে তৃণমূলকে। পুলিশ তদন্ত শুরু করেছে। ওটা ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে উত্তেজনাও ছড়িয়ে পড়েছে এবং এই রাতের অন্ধকারে আগুন, তারপরে এই দফায় ক্ষোভ বিক্ষোভ এবং তারই মধ্যে চাপার উত্তর শুরু হয়, যে একটা রাজনৈতিক তরজা, সেটাও সামনে এলো। বেশ, দল করি, আমার সবসময় ধ্বজ লাগানো থাকে, আমার গায়ের সঙ্গে এই গেরুয়া কাপড় থাকে। কালকের এখানে বিজেপির একটা স্ট্রিট অন্য কিছু হয়েছিল, তার কারণে এবারে না, আমি ওখানে ছিলামই না। ওখানে যে হচ্ছে আমি শুনেছি, কিন্তু আমি বাড়িতেই ছিলাম না কালকে। আমি সারাদিনই বাড়ির বাইরে ছিলাম, কাজ করছিলাম। এবারে এসে রাতে যেমন দোকানে আসি, মা দোকানে ছিল, 10টা থেকে মাকে নিয়ে গেছি। এবার যে এই সমস্যা, তো আমার একটাই প্রশ্ন যে আমি হিন্দুত্ববাদী করি, আমি এমনিতেও রাত 10টা-11টার সময় দোকান বন্ধ করে আমি বাড়ি যাই। কাল যদি আমি এখানে থাকতাম তাহলে আমাকেও তো রাখতো না এরা। এই তো পুরো পরিকল্পিত ভাবে হচ্ছে, তার একদম উদাহরণস্বরূপ পশ্চিমবাংলা বিভিন্ন প্রান্তে যেরকম হচ্ছে, চন্দন দাস, সৌরগোবিন্দ দাসকে যেরকম হত্যা করা হয়েছে, তার অপরাধ হচ্ছে সনাতন। ঠিক একই মডেলে দাদা একদম অনলদা এখানে জাস্ট বজরং হিন্দুত্ববাদীর সঙ্গে যুক্ত রয়েছে, তার জন্য এখানে এরকম ঘটনা ঘটিয়ে দিয়েছে। প্রতিবাদের জন্য আমরা আজকে সামিল হয়েছি। খেজুরি বিধানসভার অন্তর্গত বারাতলা অঞ্চলে পানখাই বাজারে বিজেপির একটি সভা হয় এবং ওই সভাস্থল থেকে প্রায় 200 থেকে 250 মিটার দূরে চন্দন মোড় বলে একটি জায়গা আছে। সেইখানে বিজেপি কর্মীর একটি বাড়ি থেকে ওরা রাত্রে সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছে, ওরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাই। এই ঘটনা বারাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নাই। আমাদের লক্ষ্য মানুষের উন্নয়ন, মানুষকে পরিষেবা দেওয়া। প্রশাসনও তদন্ত করছে এবং সেখানেও উঠে আসবে ওরা কি করেছে না করেছে। পথশ্রী প্রকল্পে প্রথম পিচের রাস্তা গ্রামে। কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছা গ্রামে নতুন পাকা রাস্তা। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, পথশ্রী প্রকল্পে প্রথম পিচের রাস্তা গ্রামের বাসিন্দারা পেয়ে কতটা খুশি, কি বলছেন তারা? কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েত ঘোড়াগাছা গ্রাম, সেখানে প্রায় 7,000 মানুষের বসবাস, আশেপাশে বেশ কয়েকটি গ্রাম মিলিয়ে, এবং এখানকার মূল পেশাই হচ্ছে কৃষিজীবী এবং মাঠে প্রচুর ফসল সারা বছর তার ফলে। কিন্তু তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের এখানে কোনো পাকা রাস্তা ছিল না, পিচের রাস্তা ছিল না। এখন পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা 93 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে এবং রাস্তার কাজও চলছে এখনো পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই প্রথম পিচের রাস্তা পেয়ে এলাকার মানুষ খুশি, কারণ তাদের যে মাঠের ফসল বা স্কুলে যাওয়া বাচ্চাদের সবথেকে একটা কষ্টের মধ্যে দিন কাটাতে হতো, কারণ বর্ষাতে সেখানে মাটির রাস্তা লাগাতে সমস্যা করতে হতো। ফলে নতুন পথশ্রী প্রকল্পের রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ। বেশ, আমরা খুব খুশি। আর মেন কথা হচ্ছে এই রাস্তা কোনোদিনই হয়নি, এই রাস্তা প্রথম হচ্ছে। আমাদের ওই 34 নম্বরে বিরোহী যেতে, ছেলে মেয়ে স্কুলে যেতে আরো সুবিধা হবে। আমরা এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই বছর আমরা
সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তপুর মোড় থেকে বেলেডাঙ্গা মোড় পর্যন্ত একটা বড় সুবিশাল রাস্তা, 92,49,990 টাকা ব্যয় এই রাস্তাটি হচ্ছে। এই রাস্তাটির দীর্ঘদিনের ডিমান্ড ছিল, এর জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই অশেষ ধন্যবাদ।